ভারতের আমারাগিরি গ্রামে ছিল নালামালা নামের এক ভুতুড়ে জঙ্গল। রাতে যেই ওই জঙ্গলে যেত সেই পাগল হয়ে যেত। আর এরই রহস্য উদ্ঘাটন করতে আসে এক ডিটেকটিভ। তবে অদ্ভুত ব্যাপার হলো এই ডিটেকটিভ ওই জঙ্গলে গেলে তার কিছুই হতো না। কি রহস্য আছে এই জঙ্গলে আর এই ডিটেকটিভের ভেতর, সেটাই জানবো আজকের গল্প ভিক্কাটাকাভিতে। গল্পের প্রথমেই আমারাগিরির মেহবুবনগর জেলার নালামালা ফরেস্ট এরিয়া দেখানো হয়, যেখানে কিছু লোক দোকানে বসে গান বাজনা করছিল। সেই জঙ্গলেই একটি পরিবারকে দেখা যায়, যেখানে লোকটি তার স্ত্রীকে বলছিল, মেয়েকে নিয়ে বাড়ি চলে যাও, আমিও তোমাদের পরেই আসছি। তখন তার স্ত্রী জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় যাচ্ছ? তুমি তো প্রত্যেক দিনে এত মদ খাও যে তোমাকে আর খুঁজে পাওয়া যায় না। তুমি জানো তোমার বাচ্চাটা সকালে তোমাকে না দেখে থাকতে পারে না। তখন লোকটি বলে, তুমি শুধু ওকে বাসায় নিয়ে যাও, আমি অল্প একটু খেয়েই বাসায় চলে আসব। তখনই লোকটা তার মেয়েটিকে বলে, বাবা তোমার জন্য ক্যান্ডি আনতে যাচ্ছে, আজকে বাসায় গিয়ে মায়ের সাথে ঘুমিয়ে যাও, ঠিক আছে? তখনই বাচ্চাটি বলে, ঠিক আছে বাবা। সেই সময় লোকটি তার স্ত্রীকে বলে তার মেয়েকে সে বুঝিয়ে দিয়েছে, তাই এখন যেন তারা চলে যায়। তো এরপরই লোকটি গানের আড্ডায় চলে আসে, যেখানে কিছু লোক নেশা জাতীয় দ্রব্য সেবন করছিল আর জুয়া খেলছিল। লোকটি তখন জুয়ার আসরে গিয়ে বসে। তখন সেখানকার বীরাম্মা নামের একজন জুয়ারি বলে, কি ব্যাপার, তোমাকে আজকে খুবই আনন্দিত মনে হচ্ছে, তুমি কি আজকে জিততে চলেছ নাকি? তখনই তারা বাজি রেখে খেলতে শুরু করে। প্রথমবার লোকটা হেরে যায়। তখনই জুয়ারি বলে, মাঝে মাঝে তুমি জিতে গেলেও ভাগ্য তোমার সঙ্গ দেয় না প্রতিবার। তখন লোকটা বলতে থাকে, আপনি নিশ্চয়ই খেলার মধ্যে কোনো ছলনা করেছেন, তাই বারবার জিতে যাচ্ছেন। তখনই জুয়ারি বলে, তাই নাকি? তাহলে এই খেলা বন্ধ করা হোক, একটা নতুন খেলা খেলা যাক। তুমি হারলে আমি তোমার থেকে কিছুই চাইবো না, আমাকে কিছু পয়সা দিও, ওটাই যথেষ্ট। তবে যদি আমি হেরে যাই, আমার ছাগলটা তোমায় দিয়ে দিব। তখন লোকটা বলে, আমি তোমার ছাগলটাকে 4 আনা দিয়ে নিয়ে নেব, তুমি শুধু আমাকে খেলা সম্পর্কে বলো। তখনই জুয়ারি বলে, মধ্যরাতে তোমাকে ওই দেবথলা পাহাড়ে যেতে হবে এই লণ্ঠনটা জ্বালিয়ে। এই কথা শোনার পরই তো সেই স্থানের বাকি মানুষগুলো অবাক হয়ে যায়। তখনই দোকানের মালিক এসে তাদের উদ্দেশ্যে বলে, এখন দোকান বন্ধ করার সময় হয়েছে, এখন এই জায়গাটা নিরাপদ না। তখনই লোকটা জুয়ারির উদ্দেশ্যে বলে, দেখো তুমি এখানে ধান কাটতে এসেছো, তুমি তো আর 3 মাসই এখানে আছো, গত 25 বছর ধরে একটা আত্মাও সেই পাহাড়ে যায়নি। তুমি কি জানো এই ব্যাপারে? আর তুমি আমাকে সেখানে পাঠানোর বাজি ধরছো? তখন ওই জুয়ারি বলে, তুমি আমার রামকে অর্থাৎ ওই ছাগলকে 4 আনায় নিতে চাও তো বাজিতে জিতে নিয়ে নাও, এখন বাকিটা তোমাদের উপর। লোকটা বলে, ঠিক আছে, আমি সুব্বি আর অবুলেশকে সাথে নিয়ে যাব। জুয়ারি বলতে থাকে, তুমি যা চাও তাই করতে পারো। এরপরই 3 জন মিলে রওনা হয় দেবথলা পাহাড়ের উদ্দেশ্যে। নিস্তব্ধ আর অন্ধকার জঙ্গলের মধ্য দিয়ে তারা 3 জন হাঁটতে থাকে। অবুলেশ বলে, আমার খুব ভয় করছে, চল ফিরে যাই। কিন্তু লোকটা তো ফিরতে চায় না। এরপরই তারা এক স্থানে বসে সিগারেট খেতে থাকে। ঠিক তখনই কোনো অজানা কারণে লোকগুলো জ্ঞান হারায়। এখন এই পাহাড়ের রহস্য কি আর তাদের 3 জনেরই বা কি হলো, সেটা তো একটু পরেই জানতে পারবো। এরপরই বর্তমানে দৃশ্য দেখানো হয়, যেখানে গ্রামের রাজা পূজা করছে। তখনই গ্রামবাসীরা বলা বলি করতে থাকে, রাজার সন্তান মারা যাওয়ার 25 বছর হতে চলল, কিন্তু এখনো তিনি কষ্ট কাটিয়ে উঠতে পারেনি। ঈশ্বরই জানেন রাজা কবে এই শোক কাটিয়ে উঠবেন আর কবে স্বাভাবিক হবেন। তখনই রাজার জামাতা রাজাকে বলে, গ্রামবাসীরা আপনার সাথে কথা বলতে এসেছে, আর শ্রীসাইলাম প্রজেক্টও শেষ হতে চলেছে। আপনার এই বিষয়ে সরকারের সাথে কথা বলা দরকার। তাছাড়া আমাদের কাজ এবং প্রাপ্য ক্ষতিপূরণ এখনো পাওয়া যায়নি। আপনার তো মন্ত্রীর সাথে কথা বলার প্রয়োজন হতে পারে। তখন রাজা বলে, আমি কথা বলবো মন্ত্রীর সাথে। এরপরই পুরোহিত বলতে থাকে যে আমাদের মন্দিরে মেলা হয়েছে 24 বছরেরও বেশি সময় হয়ে গেল। গ্রামবাসীরা এই মেলাকে অনেক স্মরণ করে, আর সামনেই তো চৈত্র পূর্ণিমা উৎসব আসছে। আমাদের এবার অন্তত মেলার ব্যবস্থা করা উচিত। দেবথলা পাহাড়েও প্রদীপ জ্বালানো দরকার। এরপর রাজা বলে, আমাদের গ্রামের অনেক পরিবারই ইতিমধ্যে কষ্টে আছে। তারা মনে করে যে দেবীর আমাদের রক্ষা করার কথা ছিল, তিনি আসলে আমাদের অভিশাপ দিচ্ছেন। এমন পরিস্থিতিতে কোনো মেলা পরিকল্পনা না করাই ভালো পুরোহিত। এটা শুনে রাজার জামাতা বলে, আমি এই ব্যাপারটা দেখে নিচ্ছি, আপনি এখন যেতে পারেন। এরপরই রাজা প্রাসাদে ফিরে যায়। রাজার গাড়ি যখন প্রাসাদের সামনে আসে, তখন অনেক গ্রামবাসীকে দেখা যায়। তো এরপর রাজা তার রুমে চলে আসে। তখনই অজানা এক কণ্ঠ বলতে থাকে, দুর্গের পূর্ব দিক। এই কণ্ঠ শুনেই রাজা মশাই অনেক বেশি ভয় পেয়ে যায়।
বোঝাই যায় কোনো কারণে রাজা ভীষণই হতাশ। অন্যদিকে রাজার জামাতাকে দেখা যায় যে গ্রামবাসীকে বলতে থাকে যে আমাদের রাজার কাছে কি আছে, সবকিছু হারানোর যন্ত্রণা ছাড়া আমাদের পুলিশ এবং সরকারের সাথে হাত মেলানো প্রয়োজন এবং এই সমস্যার সমাধান করা উচিত। আমাদের যে কোনো মূল্যে একে অপরকে রক্ষা করা উচিত। চিন্তা করবেন না আপনারা এটা নিয়ে, আমরা নিশ্চয়ই একটা সমাধান খুঁজে বের করব। তো তারা যে এখানে কিসের কথা বলছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপরই আমাদের হায়দ্রাবাদের দৃশ্য দেখানো হয়, যেখানে রামকৃষ্ণ ও তার স্যার সাইকেলে করে পুলিশ স্টেশনে যাচ্ছিল। এই রামকৃষ্ণই আমাদের আজকের গল্পের নায়ক। রামকৃষ্ণ একটা ইউনিভার্সিটিতে এখনো পড়াশোনা করছে, কিন্তু এই পড়াশোনার পাশাপাশি সে টুকটাক গোয়েন্দাগিরির কাজ করে বেড়ায়। আর তার ইচ্ছা পড়াশোনা শেষে সে একজন ডিটেকটিভ হিসেবেই তার ক্যারিয়ার গড়বে। আর তারই ভার্সিটির এই স্যারের সাথে তার অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো রামকৃষ্ণের স্যার বলে, আমি ভেবেছিলাম তুমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছ, তাই তোমার সাইকেলে উঠেছিলাম, কিন্তু তুমি যাচ্ছ কোথায় রামকৃষ্ণ? এটা ক্লাসের সময়। রামকৃষ্ণ বলে, ক্লাস তো চলতেই থাকে স্যার, কিন্তু খুন কি প্রতিদিন হয়? এরপরই পুলিশ স্টেশন দেখানো হয়, যেখানে এক অফিসার বলে এই লোকের পুরো ফ্যামিলি দুবাই থাকে, সে একাই এখানে শ্রমিকদের সাথে বাস করে। দেখে মনে হচ্ছে তিনি আজম খান স্যারের ঘনিষ্ঠ আত্মীয়। উপরের কর্মকর্তাদের চাপে আছি আমরা, অবিলম্বেই মামলাটি সমাধান করুন রামকৃষ্ণ। রামকৃষ্ণ তখন মার্ডার স্পটে আসে। তো রামকৃষ্ণ বলতে থাকে, গতকাল রাতে যখন মিস্টার শেখ বিছানায় ঘুমাচ্ছিল তখন কেউ চুরি করার চেষ্টা করে, আর সেই সময় তিনি জেগে উঠেছিলেন। সে সেই চোরটাকে আটকাতেও গিয়েছিলেন, কারণ সে তাকে চিনতে পেরে গিয়েছিল। তখনই হত্যাকারী শেখের বিছানার পাশ থেকে ফল কাটার ছুরি তুলে নিয়ে তাকে বারবার ছুরিকাঘাত করেছে। তো এইসব শুনে স্যার বলে, এটা কি কোনো সিনেমা? তুমি কেন তোমার রহস্য তৈরি করছো? তখন রামকৃষ্ণ আলমারি পরীক্ষা করে আর বলে, হয়তো এই কারণেই ঘুম ভেঙে গিয়েছে। শেখের কাপড়ের মধ্যে সে একটা খালি বক্স পায়। তখন রামকৃষ্ণ বলে, এটাতে হয়তো টাকা বা সোনা ছিল। যদি চুরির উদ্দেশ্যে কেউ খুন করে তাহলে চোরটা বাসার ভেতরের কেউই হবে। তো এরপরই রামকৃষ্ণ জিজ্ঞেস করে যে এই বাংলোতে ঠিক কতগুলো শ্রমিক কাজ করে, তাদের সকলকে ডাকো। তো সকলকে সেখানে ডাকা হলে রামকৃষ্ণ সকলের নাম জিজ্ঞাসা করে, সকলেই তাদের নাম জানায়। তখন পুলিশ অফিসার রামকৃষ্ণকে জিজ্ঞেস করে যে তুমি কি বলতে চাচ্ছ? তখনই রামকৃষ্ণ বলে, এরা সকলেই নির্দোষ, খুনি বাইরের কেউ। এরপরই সে বাংলোর কর্মচারীদের উদ্দেশ্যে বলে যে এই বাংলোতে মিস্টার শেখ খুন হয়েছে, খুনিকে খুঁজে না পাওয়া পর্যন্ত তোমাদের এখানে কোনো কাজ নেই, পুলিশ ডাকলেই তোমরা আসবে, এখন যেতে পারো। এরপরই ভাগ্যলক্ষ্মী জুয়েলারির দোকান দেখানো হয়, যেখানে কাশেম নামের শেখেরই এক কর্মচারী দোকানিকে বলে, স্যার আমি কখন আমার টাকা পাবো? তখন দোকানি বলে, কালকের মধ্যেই পেয়ে যাবেন। তখনই কাসিম বলতে থাকে, পুলিশ আমাদের সন্দেহ করছে, আমার পালিয়ে যাওয়া উচিত। তখন দোকানি জানায়, ঠিক আছে, আজ সন্ধ্যায় টাকা দিয়ে দিব। তো যখনই কাসিম দোকান ছেড়ে চলে যাবে ঠিক তখনই রামকৃষ্ণ ও পুলিশ চলে আসে দোকানের সামনে। তখন কাসিম রামকৃষ্ণদের বলে, স্যার আমি আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছিলাম। তখন পুলিশ অফিসার বলে, আমরা তো এখন তোমাকে জেলে পাঠাবো। তখনই পুলিশ কাসিমকে ধরে নিয়ে যায়। এই সময় রামকৃষ্ণ টাকা চাইলে পুলিশ অফিসারটি বলে, বাংলোতে দেখা করো। তখন রামকৃষ্ণের স্যার বলে, দুই চড় মারতেই সে সব স্বীকার করে ফেললো, এটা কিভাবে সম্ভব? তখন রামকৃষ্ণ বলে, আমাদের নিজস্ব টেকনিক আছে স্যার। তখন স্যার তাকে বলতে থাকে, আমাকেও বলো না, আমিও তোমাদের টেকনিকটা জানতে চাই। তখন রামকৃষ্ণ বলে, আমার অনুমান শেখ পাকিস্তানের মানচিত্রের মাধ্যমে মার্ক করে আমাদের জন্য একটি ইঙ্গিত রেখে গিয়েছিল। তখন স্যার বলে, এটা তুমি কিভাবে বুঝতে পারলে? এর উত্তরে রামকৃষ্ণ বলতে থাকে, এটা বুঝতে হলে আমাকে কিছু টাকা দিন। তখন স্যার বলে, আমি তোমার স্যার রামকৃষ্ণ। তখন রামকৃষ্ণ তাকে বলে, আপনি তো প্রতি মাসে স্যালারি পান। তো তখনই স্যার তাকে কিছু টাকা দেয়। এরপর রামকৃষ্ণ বলে, অপরাধীর নাম ছিল কাসিম, আর হায়দ্রাবাদে 20 বছর আগে কাসিম রিজভি নামের এক রাজাকার নেতা ছিল। হায়দ্রাবাদকে ভারতীয় ইউনিয়নে যোগদান থেকে বিরত রাখতে সে এখানে নোংরা অপরাধে জড়িয়ে পড়ে। হায়দ্রাবাদ ইন্ডিয়ার অংশ হওয়ার পর সেই প্রথম ব্যক্তি যাকে বহিষ্কার করা হয়েছিল। তারপর সে পাকিস্তানে চলে যায় আর তাকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু শেখ তার নাম প্রকাশ করতেই মানচিত্রে পাকিস্তানটা চিহ্নিত করেছিল হয়তো। এরকম আরো অনেক কিছু থেকেই আমি বুঝতে পেরেছি যে আসল অপরাধীকে। তখনই স্যার বলে, তোমার সাথে তো সাবধানে থাকতে হবে, তুমি তো অনেক কিছু বুঝতে পারো দেখা যায়। যাই হোক, চলো এখন যাওয়া যাক। তখনই রামকৃষ্ণ বলে, আমার তাদের থেকে টাকা নিতে হবে স্যার, আমার মায়ের জন্য শাড়ি কিনতে হবে। তো এরপরই সেখানে হায়দ্রাবাদের রাজনীতিবিদ আজম খান আসে।
তখন আজম খান বলে, বাংলোতে কাজ করা একজনই খুন করেছে? তখন পুলিশ অফিসার জানায়, হ্যাঁ স্যার, এই রামকৃষ্ণই কেসটার সমাধান করেছে। তখন আজম খানের রামকৃষ্ণকে পরিচিত মনে হয়। সে তখন তাকে জিজ্ঞেস করে, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল? রামকৃষ্ণ বলে, না স্যার, আমাদের আগে কোথাও দেখা হয়নি। তখনই আজম খান বলে, জানি না তুমি এত তাড়াতাড়ি কিভাবে খুনিকে ধরে ফেললে। যাই হোক, ধন্যবাদ তোমাকে। এরপরই আজম খান সেখান থেকে চলে যায়। এরপর একটা শাড়ির দোকানের দৃশ্য দেখি আমরা। তখন রামকৃষ্ণ তার স্যারকে বলে, স্যার, আমাকে একটা সুন্দর শাড়ি খুঁজতে সাহায্য করুন। তখন দোকানি বলে, স্যার, আপনার মায়ের পছন্দের রং কোনটা? রামকৃষ্ণ জানায় যে আমার মায়ের পছন্দের রং নীল। তখনই দোকানি তাদের নীল রঙের শাড়ি দেখায়। ঠিক এই সময়ে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। রামকৃষ্ণ তো সাথে সাথে শাড়িটি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় রামকৃষ্ণের স্যারের কাছে গ্রাম থেকে একটা চিঠি আসে, যেখানে বলা হয় গ্রামের অবস্থা একেবারেই ভালো না। সেই সংখ্যা 32-এ পৌঁছে গেছে। এখন এই সংখ্যা কিসের, আর সেই গ্রামের রহস্যই বা কি, সেটাই জানবো সামনে। এরপর রামকৃষ্ণ আসে পুলিশ স্টেশনে। সে বলে, সরি স্যার, গতকাল পেমেন্ট না করেই শাড়ি নিয়ে চলে গিয়েছিলাম। তখন স্যার বলে, দোকানি যেভাবে আমার দিকে তাকিয়েছিল মনে হচ্ছিল আমি মারাই যাব। তো এরপর আর কি, আমার টাকা দিয়ে আসতে হলো। তো তখন সে রামকৃষ্ণকে বলতে থাকে, তুমি তো অনেক বিচক্ষণ, তাহলে এমন কাজটা কেন করলে? তখন রামকৃষ্ণ বলে, স্যার, আমি এমনটা করতে চাইনি। এটা ওমরোফোবিয়ার জন্য হয়েছে, অর্থাৎ এই রোগে মানুষ বৃষ্টি দেখে ভয় পায়। তখন তার স্যার বলে, তুমি এত ছোট বয়সে এমন একটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হলে কিভাবে? এর উত্তরে রামকৃষ্ণ বলতে থাকে, স্যার, আমার তো এই রোগ হয়নি, আমার মায়ের এই রোগ হয়েছে। ছোটবেলা থেকেই জানতাম মা এই রোগে আক্রান্ত। এই জন্য বৃষ্টি শুরু হতেই আমি অস্থির হয়ে দৌড়ে চলে গিয়েছিলাম। আর সে গতদিনও অসুস্থ হয়ে গিয়েছিল। এরপর তাকে হাসপাতালেও অ্যাডমিট করা হয়েছে। পুলিশকে সাহায্য করার জন্য যে টাকা পাই সেটা দিয়েই আমি আমার মায়ের যত্ন নেই। তখন স্যার রামকৃষ্ণকে টাকা দিতে গেলে সে বলে, আমি বিনামূল্যে টাকা নেওয়ার মতো কাপুরুষ নই স্যার। তখনই স্যার তাকে বলে, তোমাকে দেখে আমার একটা কথা মনে পড়ে, গরিবের ঘরে রাজার স্বপ্ন। তো এরপর স্যার আবার বলে, আমার তোমাকে কিছু বলার আছে। আমি নাল্লামাল্লা অঞ্চল থেকে হায়দ্রাবাদে এসেছি। 1948 সালের আগে নাল্লামাল্লা হায়দ্রাবাদের অংশ ছিল। আমরা সবাই আমাদের রাজাকে সম্মান করি। সে আমাদের কাছে প্রভুর মতো। তুমি সেখানে গিয়ে তার সাথে দেখা করো। আমি একটি সুপারিশ লিখে দিব, আর এর জন্য তোমাকে অবশ্যই টাকাও দিব। এসব শুনে রামকৃষ্ণ বলে, আমি আপনার থেকে টাকা চাচ্ছি না স্যার। তখন স্যার বলে, এটা শুধু টাকার ব্যাপার নয় রামকৃষ্ণ, তোমার মায়ের জীবন রক্ষা করতে তো এটা প্রয়োজন। আর আমাদের গ্রামেও তো সমস্যা হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস তুমি এই সমস্যার সমাধান করতে পারবে। তাই আমি চাই তুমি সেখানে যাও। তখন রামকৃষ্ণ তাকে বলে, আমি কিভাবে আমার মাকে ছেড়ে সেখানে যাব? মজা করা বন্ধ করুন স্যার, এটা সম্ভব নয়। তখনই রামকৃষ্ণ সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমাদের হাসপাতালের দৃশ্য দেখানো হয়, যেখানে ডাক্তার রামকৃষ্ণকে বলে, আমি তোমাকে বলেছিলাম বৃষ্টির সময় সতর্ক থাকবে। গত রাতে আতঙ্কে সে হার্ট অ্যাটাক করেছে। এখন তো তার তাড়াতাড়ি অপারেশন করা প্রয়োজন, আর এই অপারেশন অনেক ব্যয়বহুল। সেই সময় দেখা যায় রামকৃষ্ণের স্যার চলে আসে হাসপাতালে, আর তাকে জিজ্ঞেস করে, তোমার মা কেমন আছে? রামকৃষ্ণ জানায়, আমার মা আমার দায়িত্ব স্যার, আমি যত টাকা জমাই সব মায়ের জন্য। ডাক্তার বলল তাড়াতাড়ি অপারেশন করাতে হবে, কিন্তু এত টাকা আমি এখন কোথায় পাবো? তো এরপরই সে বলতে থাকে, স্যার, আপনি আপনার গ্রামের সমস্যার কথা বলেছিলেন না, যার সমাধান করলে রাজা সাহেব আমাকে টাকা দিবেন, আমি সেখানেই যাব। এটা শুনে স্যার বলে, ঠিক আছে রামকৃষ্ণ, তুমি যতদিন না ফিরে আসছো ততদিন আমি নিজে তোমার মায়ের যত্ন নিব। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। তো এরপরই রামকৃষ্ণ আমারগিরির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় তার সাথে দেখা হয় আমাদের আজকের গল্পের নায়িকা লক্ষ্মীর সাথে। তখনই সে মেয়েটির কাছে লিফট চায়। মেয়েটিও তাকে না করে না। প্রথম দেখাতেই তো রামকৃষ্ণর মেয়েটিকে বেশ ভালো লেগে যায়। তো গাড়িতে যাওয়ার সময় সে তার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করে। সে বলে, আমি রামকৃষ্ণ, হায়দ্রাবাদ থেকে এসেছি। আমারগিরির সমস্যা সম্পর্কে শুনেছিলাম, সেগুলো সমাধান করতেই চলে এসেছি। আমি একজন ডিটেকটিভ। তো এরপরই সে মেয়েটির নাম জিজ্ঞেস করে। মেয়েটি জানায়, গোয়েন্দাগিরি করছেন সেটাই করুন, অন্য কিছু জানতে হবে না। এরপরই ড্রাইভার এক জায়গায় গাড়ি দাঁড় করায় আর বলে, এখান থেকে সোজা 3 মাইল হাঁটলে আমাদের আমারাগিরি। তো এরপর গাড়ি থেকে নেমে মেয়েটিকে সে বলে, লিফট দেওয়ার জন্য ধন্যবাদ মিস লক্ষ্মী। এটা শুনেই তো মেয়েটি অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, আপনি আমার নাম জানলেন কিভাবে? তখন রামকৃষ্ণ বলে, আমি বললাম না আমি একজন ডিটেকটিভ। কোনো মীর ওসমান রিজওয়ানা তোমার জন্মদিনে একটি কার্ড পাঠিয়েছেন, এটা সামনের সিটেই পেয়েছিলাম, আর সেখান থেকেই তোমার নাম জেনেছি।
তো এরপরই রামকৃষ্ণ বলে, তুমি তো সাইকোলজির স্টুডেন্ট তাই না? তুমি এখন মনোবিজ্ঞানের যুক্তি ও বোধ বইটি পড়ছো। বই পড়া সাইকোলজিস্টদের জন্য ভালো। তখন লক্ষ্মী কোনো জবাব না দিয়ে ড্রাইভারকে গাড়ি নিয়ে চলে যেতে বলে। এরপর রামকৃষ্ণ প্রাসাদে আসে, যেখানে রাজা গ্রামবাসীদের সাথে আলোচনা করছিল। রামকৃষ্ণ সেখানে গিয়ে রাজাকে সুপারিশপত্র দেখায়। তখন রাজা বলে, এখানে তো কোনো সমস্যা নেই। তখন রামকৃষ্ণ বলে, আমার প্রফেসর তো বলেছিলেন এখানে সমস্যা আছে, আমি পারবো এটার সমাধান করতে। তখন রাজা বলে, সে ভুল বুঝেছে, তুমি এখন যেতে পারো। তখন রামকৃষ্ণ বলে, প্লিজ স্যার, আমার থেকে কিছু লুকাবেন না। তখনই রাজার কর্মকর্তা রাঘুপতি বলে, কে তুমি, আর এখানে কেন এসেছো, আর এটাকে কেউ বের করে দিচ্ছ না কেন? এরপরই রামকৃষ্ণ একটা চায়ের দোকানে এসে বসে। সে যখন চা পান করছিল তখনই একটা বাচ্চা আসে তার কাছে। সে বলে, আমার বাবা আমাদের ভুলে গিয়েছে, তুমি কি তাকে আমাদের কথা মনে করতে সাহায্য করবে? এটা শুনে সে বাচ্চাটিকে জিজ্ঞেস করে, তোমার বাবা কোথায়? তখনই মেয়েটি তাকে মন্দিরে নিয়ে যায়। সেখানে রামকৃষ্ণ একটি রুমে অনেক মানুষকে বন্দি অবস্থায় দেখতে পায়। এটা দেখেই তো সে অবাক হয়ে যায়। পরবর্তীতে বাচ্চাটি বলে, কিছুদিন আগেই আমার বাবা জঙ্গলে গিয়েছিল, কিন্তু সেখান থেকে ফিরেই পাগল হয়ে গেছে। জঙ্গল মানুষকে পাগল বানিয়ে দেয় আঙ্কেল। এরপরই গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন শিক্ষক বাচ্চাদের পড়াচ্ছিল। সেখান থেকে আসার পরই সে অনুভব করতে পারে কেউ একজন তাকে দেখছে, তার আশেপাশে আছে। তো এরপরই দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় রামকৃষ্ণ মন্দিরে আশ্রয় নিয়েছে। পুরোহিত তাকে ঘুম থেকে জাগিয়ে দিলে সে তাকে স্যারের চিঠি দেখায়। পুরোহিত বলে, বেণুগোপালান কিছুদিন পরপরই মানুষ পাঠায় সমস্যা সমাধানের জন্য, অর্থাৎ রামকৃষ্ণের স্যারের নাম বেণুগোপালান। সে তার কথাই বলছে। তো এরপর সে বলতে থাকে, যতবারই সে মানুষ পাঠায় ততবারই তারা আসার পরপরই এখান থেকে চলে যায়। তো এরপরই দেখা যায় একজন পাগল এসে রামকৃষ্ণের সামনে বলতে থাকে, 25 বছরের পুরনো প্রশ্নের জবাব দিতে ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন। তখনই পুরোহিত আসলে রামকৃষ্ণ পুরোহিতকে বলে, আচ্ছা, এতগুলো লোককে কেন ঘরে বন্দি করে রাখা হয়েছে, তাদের কি হয়েছে? তখন পুরোহিত বলে, দেখো রামকৃষ্ণ, আমি বলি তোমার জন্য ভালো হবে এখানে আগ্রহ না দেখানো। জঙ্গলে একটা শয়তান আছে, পুলিশও খুঁজতে ব্যর্থ হয়েছে। এটা শুনে রামকৃষ্ণ বলে, আচ্ছা, এখানের পুলিশ স্টেশনটা কোথায়? এরপরই তাকে পুলিশ স্টেশন দেখিয়ে দেওয়া হয়, যেখানে সকলে মিলে একটা টিভি চালানোর চেষ্টা করছিল। তখনই রামকৃষ্ণ সেখানে আসে। এরপরে সে পুলিশ অফিসারকে বলে, আমি শুনেছি যারা রাতে জঙ্গলে যায় তারা নাকি পাগল হয়ে যায়। তখন পুলিশ অফিসার বলে, দেখুন, এটা সত্য, তবে আমি 3 মাস হলো যোগদান করেছি। গ্রামের কাছেই জঙ্গলে দেবতলা পাহাড় আছে। 25 বছর ধরে সেখানে কেউই যায় না। 2 মাস আগে একজন ছেলে ও মেয়ে গিয়েছিল, কিন্তু ফিরল মানসিক রোগী হয়ে। এরপর সে আরো বলে, একজন লোক তো জঙ্গলের মধ্যে গিয়ে 3 জন ব্যক্তিকে দেখে, আর এরাই হলো গল্পের প্রথম দৃশ্যের 3 জন। তো সে বলতে থাকে তাদের মানসিক অবস্থা ঠিক ছিল না, তো পরবর্তীতে তাদেরকে আটকে রাখা হয়। তখনই পুলিশ অফিসার তাকে রিপোর্ট দেখায় যে এখন পর্যন্ত কতজন এই জঙ্গলে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়েছে, যেখানে মানসিক ভারসাম্যহীন রোগীর সংখ্যা 32 জন। তখন রামকৃষ্ণ বলে, মন্দিরে বন্দি আছে 31 জন, বাকি একজনকে। তখন পুলিশ অফিসার জানায়, ওই একজন হচ্ছে যৌনকর্মী রাথাম্মা। মন্দির পবিত্র হওয়ায় তাকে সেখানে বন্দি বানানো হয়নি, সে গ্রামের বাইরেই থাকে। এটা শুনে রামকৃষ্ণ বলতে থাকে, আমাকে তার সাথে দেখা করতে হবে। তখনই পুলিশ অফিসার বলে, তাকে সেখানে পবিত্র সুতো দিয়ে বেঁধে রাখা হয়, আর পবিত্র সুতো বাঁধার স্থানের কাছে কাউকে যেতে দেওয়া হয় না। তখনই রামকৃষ্ণ বলে, ঠিক আছে, তাহলে এখন যাব না। এরপরই তারা দুজন গাড়ি নিয়ে জঙ্গলের ভেতর প্রবেশ করে। রেস্ট্রিক্টেড এলাকায় তারা বেশ কিছু পতাকাও দেখতে পায়। পুলিশ অফিসার বলে, এই সকল জায়গায় সেই পাগল লোকদের পাওয়া গিয়েছিল, পতাকাগুলো জায়গা চিহ্নিত করার জন্যই লাগানো হয়েছে। তখন রামকৃষ্ণ বলে, এখানে কোনো প্রমাণ পাওয়া গিয়েছিল কি? পুলিশ জানায়, না, কোনোই প্রমাণ পাওয়া যায়নি। এটা শুনে রামকৃষ্ণ বলে, আমার তো মনে হচ্ছে এটা কারো নিখুঁতভাবে করা পরিকল্পিত কাজ। পুলিশ অফিসার বলতে থাকে, মানুষ নয়, দেবতার কাজ এটা। দেবতলা পাহাড়ের দেবতার অভিশাপ রয়েছে আমাদের গ্রামের ওপর। তখন রামকৃষ্ণ বলতে থাকে, তোমাদের দেবীর অভিশাপ কি শুধু রাতেই কাজ করে নাকি? এর উত্তরে পুলিশ কিছু বলতে পারে না। তো এরপর রামকৃষ্ণ বলে, আমার তো পাগল হয়ে যাওয়া লোকগুলোর সাথে দেখা করার দরকার। পুলিশ বলতে থাকে, মন্দিরের ভেতরে তাদের অনুমতি দেয়া হয় না দেখা করার জন্য। যেটা শুনে রামকৃষ্ণ তাকে বলতে থাকে, তাহলে আর কি, রাথাম্মার সাথেই দেখা করব। পুলিশটি বলে, যদি স্থানীয় লোকেরা আমাদের দেখে ফেলে তাহলে কাল তারা বেশ হইচই করবে। এরপরই তারা রাথাম্মার সাথে দেখা করে রাতের আধারে।
তখন দেখা যায় কেউ একজন গাড়ি নিয়ে আসছে। তখনই রামকৃষ্ণারা লুকিয়ে পড়ে। এরপরই গাড়ি থেকে লক্ষ্মী বের হয় এবং রাথাম্মাকে খাবার খেতে দেয়। সেই সময় লক্ষ্মী বুঝতে পারে এখানে কেউ তো লুকিয়ে আছে, তাই সে বলতে থাকে, কে ওখানে লুকিয়ে আছো, তাড়াতাড়ি বের হয়ে আসো। তখনই তারা বের হয়ে আসে। তখন রামকৃষ্ণ লক্ষ্মীকে বলে, তুমি কি এই সময় প্রতিদিন রাথাম্মাকে শুধু খাবার খাওয়াও? লক্ষ্মী বলে, না, আমি শুধু আজ সন্ধ্যায় তাকে এভাবে দেখে খাবার দিলাম। এরপরই সে রাথাম্মাকে ঘরে নিয়ে যায়। সেখানে লক্ষ্মী দেখে রাথাম্মার হাতে অর্ধচন্দ্র আঁকানো। এটা দেখেই সে রামকৃষ্ণকে জানায়। এরপরই রামকৃষ্ণ রাথাম্মার ঘর তল্লাশি করতে থাকে। রামকৃষ্ণরা সেখানে একটা স্ক্রু ড্রাইভার পায়, যেটাকে তারা প্রমাণ হিসেবে রেখে দেয়। এরপর সে তখন লক্ষ্য করে রাথাম্মার ঘরে প্রবেশের দরজাটা ভাঙা। এটা দেখেই সে বলে ওঠে, দরজাটা কেউ ইচ্ছে করেই ভেঙেছে। তখনই পুলিশ অফিসার বলে, তাহলে এই ক্ষত তৈরি করেছে সেই একই লোক। রামকৃষ্ণ বলে, না, সেই লোক ক্ষত তৈরি করেনি, রাথাম্মা এটা নিজেই করেছে। যখন কেউ তোমাকে হত্যা করতে আসবে, সে সোজা তোমার গলা কেটে দেবে, কোনো চিহ্ন রাখবে না। যৌনকর্মীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার শরীর। নিজের শরীরে ক্ষত সৃষ্টি করে সে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। লক্ষ্মী বলে, কি বলতে চাচ্ছে সে? তখন রামকৃষ্ণ জানায়, নিশ্চয়ই রাথাম্মা তার ব্যাপারে কিছু জানে, আর সে গ্রামের মানুষের সামনে তার আসল পরিচয় আনতে যাচ্ছে, যার জন্য গ্রামের মানুষ এভাবে পাগল হয়ে যাচ্ছে। এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কেউ না কেউ তো আছেই। আর রাথাম্মা তো জানে না কিভাবে লিখতে হয়, আর সে যেহেতু কথাও সেভাবে বলতে পারে না, তাই সংকেতের মাধ্যমেই আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। আমাদেরকেও এই সংকেতের মানে খুঁজে বের করতে হবে। এরপরই তারা রাথাম্মার ঘর থেকে বেরিয়ে আসে। লক্ষ্মী বলে, কাল থেকে 3 বেলার খাবার আনবো আমি। তখনই রামকৃষ্ণ লক্ষ্মীকে ধন্যবাদ জানায় আর বলে, মানুষ সমস্যা বুঝতেই চায় না। এর উত্তরে লক্ষ্মী বলে, যদি কোনো সমস্যা নাই থাকে তাহলে ডিটেকটিভরা কি করবে? আর আমাদের গ্রামের জন্য আপনি এত কষ্ট কেন করছেন? তখন রামকৃষ্ণ বলে যে তার স্যার তাকে সমস্যার সমাধানের জন্য পাঠিয়েছেন। হায়দ্রাবাদে ফিরে সে অনেক ব্যস্ত হয়ে যাবে। তো এসব কথাবার্তা শেষে তারা নিজ নিজ বাসায় ফিরে যায়। এখানে বোঝা যায় রামকৃষ্ণ ও লক্ষ্মীর মনে একে অপরের জন্য একটা অনুভূতি তৈরি হয়েছে। পরদিন সকালেই প্রাসাদের দৃশ্য দেখানো হয়। রাজা মাস্টার মশাইকে বলে, বাচ্চারা তোমার কাছে পড়ে আনন্দ পায়, তাহলে কি এমন হলো যে তুমি এখন পড়াতে চাচ্ছ না? তখন মাস্টার মশাই বলে, গ্রামে এত কিছু ঘটে চলেছে, কেউ এর সমাধান করতে পারছে না। অন্যদিকে রামকৃষ্ণ, পুলিশ অফিসার ও লক্ষ্মী রাজার কাছে আসে। তখন লক্ষ্মী রাজাকে প্রণাম করে রামকৃষ্ণদের পরিচয় করিয়ে দেয়। সে সময় রাজা রামকৃষ্ণকে বলে, সেদিন তাকে চলে যেতে বলা হয়েছিল, সে কেন যায়নি? তখন লক্ষ্মী বলে, আমি তাকে অনুরোধ করেছি দাদামশাই। তো এখানে আমরা জানতে পারি লক্ষ্মী আসলে রাজারই নাতনি ছিল, অর্থাৎ তার মেয়ের মেয়ে। তো এরপরই রামকৃষ্ণ রাজাকে বলতে থাকে, আমি গুরুজনদের মিথ্যা বলি না, আমার মা অনেক অসুস্থ। আমি যদি এই সমস্যার সমাধান বের করি তাহলে আমি কিছু টাকা পাবো, আর সেটা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারবো, তাই আমি এখানে এসেছি। রাজামশাই বলে, আমি তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠিয়ে দিব, কিন্তু তুমি চলে যাও। তখন রামকৃষ্ণ বলতে থাকে, আমি কাজ না করে টাকা নেই না স্যার। সেই সময় রাজা বলেন, 32 জন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, এখন কি তুমিও তাদের দলে যোগ দিতে চাও নাকি? অদৃশ্য শত্রুর সাথে লড়াই করা বিপজ্জনক। আমরা তো এটাও জানি না এটা দেবী, শয়তান নাকি কোনো পশু। কিভাবে খুঁজে বের করবে তোমরা? তখন রামকৃষ্ণ বলে, যদি সে আমাদের সামনে আসতে ভয় পায়, তার মানে সে আমাদের মধ্যেই আছে। এটা কোনো ভগবান বা শয়তান নয়, এটা মানুষেরই কাজ। এটা শুনে রাজা বলে, আমি তোমাকে 48 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে যদি প্রমাণ করতে পারো তাহলে থাকবে, নয়তো এই গ্রাম থেকে চলে যাবে। এরপরই মাস্টার মশাইও গ্রাম ছেড়ে চলে যাওয়ার অনুমতি চায়। তখন রাজা মশাইও বলেন, আমি তো আমার গ্রামের লোকেদেরই রক্ষা করতে পারছি না, তো কিভাবে তোমাকে আটকে রাখি বলো, চলে যাও। রামকৃষ্ণদের তখন মাস্টার মশাইকে সন্দেহজনক মনে হয়। সেদিন রাতেই সে আর পুলিশ অফিসার মাস্টার মশাইয়ের বাসার তালা ভেঙে প্রবেশ করে। সেখানেই তারা একটা কবিতা লেখা দেখতে পায়, যা রাথাম্মার উদ্দেশ্যে লেখা হয়েছে। তো তখনই মাস্টার মশাই সেখানে চলে আসে। সে বলতে থাকে, তোমাদের আমার ঘরে প্রবেশ করার অনুমতি কে দিয়েছে? রামকৃষ্ণ তখন তাকে গতকাল রাতে রাথাম্মার বাসায় যাওয়ার কারণ জিজ্ঞেস করে। তখন মাস্টার মশাই বলে, আমি এসব বিষয়ে কিছুই জানি না। আসলে গতকাল রাতেও রামকৃষ্ণ যখন রাথাম্মার বাসায় ছিল, তখন সে মাস্টার মশাইয়ের সাইকেলের আওয়াজ পেয়েছিল,
তাই সে বুঝতে পেরেছে যে মাস্টার মশাই সেখানে গিয়েছিল। আর এই চিঠি দেখে তো ভালো করেই বোঝা যাচ্ছে যে মাস্টার মশাই তাকে পছন্দ করে, তাদের দুজনের একটা সম্পর্ক আছে। তখন রামকৃষ্ণ বলে, রাথাম্মা এখন জীবন মৃত্যুর মাঝে লড়াই করছে, আর এই মুহূর্তে তোমার তাকে এভাবে রেখে চলে যেতে লজ্জা করছে না? তখন মাস্টার মশাই বলে, আমি ভয় পাই, কিন্তু যখন আমি তোমাকে এবং লক্ষ্মী ম্যাডামকে সেখানে দেখি তখন আমি সাহসী হয়ে উঠি। আমি সেদিন রাথাম্মাকে শেষবারের মতো দেখতে গিয়েছিলাম, আর তোমাদের তাকে এত আদর যত্ন করতে দেখে আমি নিশ্চিন্ত মনে এখান থেকে চলে যেতে চেয়েছিলাম। তখন রামকৃষ্ণ বলে, তুমি যদি সত্যিটা বলো তাহলে আমি রাথাম্মা ও তোমাকে রক্ষা করব। কিন্তু মাস্টার মশাই বলে, এই এলাকার দেয়ালেরও কান আছে, গাছেরও প্রাণ আছে। তুমি আমার সাথে অর্ধচন্দ্রের রাতে দেখা করো, আমি তখন তোমার সাথে কথা বলবো। তো অর্ধচন্দ্রের রাতেই রামকৃষ্ণ সারা রাত নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু মাস্টার মশাই দেখা করতে আসে না। একটু ভোরের দিকে রামকৃষ্ণ একটা নৌকা চলতে দেখতে পায়, যেখানে রাঘুপাতি ও তার লোকজনরা মিলে কোথাও একটা যাচ্ছিল। এরপরই সকালে রামকৃষ্ণ নৌকার ব্যাপারে জিজ্ঞাসা করে পুলিশ অফিসারকে। পুলিশ জানায় নৌকাটি শ্রীসাইলাম প্রজেক্টের। সেই সময়ই তারা জঙ্গলের মাঝে মাস্টার মশাইকে মানসিক ভারসাম্য হারিয়ে পড়ে থাকতে দেখে। তাকেও কিছু রীতিনীতি মেনে ঘরবন্দি করা হয়। রামকৃষ্ণ মন্দিরের পুরোহিতকে তখন বলে, এভাবে মানুষ আটকে রাখা অন্যায়, কেন করছে তারা এমন? তখন পুরোহিত রামকৃষ্ণকে প্রসাদ দিয়ে বলে, এমএলএ রাঘুপাতির কথাই তারা এমন করছে, এগুলো সব ভগবানের অভিশাপ। তখন রামকৃষ্ণ পুরোহিতকে প্রশ্ন করে, কেন আমাদের ভগবান আমাদেরকে এই অভিশাপ দিবেন? পুরোহিত তখন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। রামকৃষ্ণ বলে, প্রসাদ খেয়ে চলুন, জঙ্গলে যাওয়া যাক। এরপরে একটা ম্যাপ দেখিয়ে পুলিশ অফিসার বলে, এই দেখুন দেবথলা পাহাড়, 25 বছর আগে যেখানে অভিশাপ লেগেছিল। তাই গ্রামের মানুষ বিশ্বাস করে এসব কাণ্ড দেবতাদের অভিশাপের ফল। এরপরই সে রামকৃষ্ণকে ইনভেস্টিগেশনের ফাইল দেয়। দেবথলা মন্দিরের পুজোর সময় হঠাৎই বৃষ্টি শুরু হয়। এই সময়ই অনেকে মারা যায়, আর অনেক বছর অনুসন্ধানের পরও এর কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। এরপরে এই ইনভেস্টিগেশন বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে রামকৃষ্ণ পুলিশের নিষেধ অমান্য করে রেস্ট্রিক্টেড এলাকায় প্রবেশ করে। সেই জঙ্গলের মাঝেই সে 3 জনকে কাঠ নিয়ে যেতে দেখে। রামকৃষ্ণ তাদের গ্রামে যেতে বলে, কিন্তু তখনই কোনো এক কারণে তারা সেন্স হারিয়ে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে রামকৃষ্ণ পালাতে গেলে সেও পড়ে গিয়ে অজ্ঞান হয়। পরদিন সকালে পুলিশ ও গ্রামবাসীরা তাকে খুঁজে পায়। সে তখন বলে, আমি গতরাতে জঙ্গলে আরো 3 জনকে দেখেছিলাম। তখনই দেখা যায় সেই 3 জন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, কিন্তু রামকৃষ্ণ একদম ঠিক ছিল। এরপরই সে দেবথলা পাহাড়ের মন্দিরে আসে। সেখানে সেই পাগল লোকটি আবারও রামকৃষ্ণকে বলে, তুমি চলে এসেছো এখানে। এরপরই সে তাকে আরো উল্টোপাল্টা কথা বলতে থাকে, কিন্তু সে কেন বারবার তার সামনে আসছে আর অদ্ভুত সব কথা বলছে তা তো আমরা পরেই জানতে পারবো, সেই সাথে তার পরিচয়টাও জানবো। যাক, তো রামকৃষ্ণ পাহাড়ে আসায় এমএলএ রাঘুপাতি রামকৃষ্ণকে নিয়ে বিচার বসায়। সে বলে, আমি এই গ্রামের এমএলএ, গ্রামের নিয়ম কানুন দেখা আমার দায়িত্ব। তোমার সাহস হয় কি করে নিষেধ অমান্য করে তুমি পাহাড়ে যাও? রামকৃষ্ণ বলে, গতকাল রাতেই আমি দেখেছি আপনার নিয়ম কানুন। গ্রাম থেকে দূরে আপনি একটা মেয়েকে বেঁধে রেখেছেন, যাকে খাবার দেওয়ার মতোও কেউ নেই। আপনি অন্ধ হয়ে গেছেন, আর আমি এখানে আপনাকে সঠিক পথ দেখাতে এসেছি। তখন গ্রামবাসীরা রেগে রামকৃষ্ণকে আক্রমণ করে। এরপরই দৃশ্য পরিবর্তন হয় লক্ষ্মীর বাসায়। লক্ষ্মীর বাবা আর কেউ না, ওই রাঘুপাতি, অর্থাৎ রাজার মেয়ের জামাই। তো রাঘুপাতি লক্ষ্মীকে বলে, তুমি পুরো গ্রামের সামনে আমার সম্মান নষ্ট করেছ। এরপর একজন এসে রামকৃষ্ণর অবস্থা সম্পর্কে জানালে লক্ষ্মী তার সাথে রামকৃষ্ণর কাছে চলে যায়। তখনই লক্ষ্মী রামকৃষ্ণকে হায়দ্রাবাদে ফিরে যেতে বলে, কিন্তু রামকৃষ্ণ বলে, আমি আজকে আবারও জঙ্গলে যাব আর খুঁজে বের করব আসল রহস্য। তুমিও চলো আমার সাথে, একসাথে খুঁজে বের করি পাগল হওয়ার আসল কারণ কি। লক্ষ্মী বলে, যদি তোমার মনে হয় গ্রামের মানুষের মতো তোমার ভারসাম্য হারিয়ে ফেলনি, তাহলে হায়দ্রাবাদে দেখা করব। এরপরই লক্ষ্মী বাসায় ফিরে যায়। তখন তার বাবা বলে, তুমি এমন ভাবে বাইরে গেলে যেন আকাশ ভেঙে পড়েছে। তখন লক্ষ্মী বলে, এটা কি তোমার আমার প্রতি ভালোবাসা, নাকি অজানা ব্যক্তির সাথে কথা বলা নিয়ে ভয়? আর তোমরা শ্রীসাইলামে যেতে পারো, আমি হায়দ্রাবাদ চলে যাচ্ছি। ওই দিন রাতেই রামকৃষ্ণ আর লক্ষ্মী একসাথে জঙ্গলে প্রবেশ করে। রামকৃষ্ণ লক্ষ্মীকে বলে, তুমি যে বলেছিলে গ্রাম ছেড়ে চলে যাবে। তখন লক্ষ্মী জানায়, তুমি তোমার মায়ের জন্য এই সমস্যার সমাধান বের করতে এসেছো, তাহলে আমি কিভাবে চলে যেতে পারি? এরপরই তারা জঙ্গলে প্রবেশ করে। পরবর্তীতে তারা একসাথে বেশ কিছু ভালো মুহূর্ত কাটায়। সেখানে রামকৃষ্ণ বলে, তার কোনো গন্ধ নেয়ার অনুভূতি নেই। তখনই রামকৃষ্ণ লক্ষ্মীকে জিজ্ঞেস করে, মানুষ ঠিক কি কি কারণে স্মৃতি হারিয়ে ফেলে? লক্ষ্মী বলে, আকস্মিক আঘাত পেলে, উচ্চ শব্দ শুনলে, বা কোনো কিছুর গন্ধ নিলে। তখন রামকৃষ্ণ বুঝে ফেলে আসল কারণটা কি। সে বলে, ঠিক এ কারণেই সেদিন আমি স্বাভাবিক ছিলাম, কারণ আমি কোনো কিছু নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করিনি। আমার তো ঘ্রাণ শক্তিই কাজ করে না।
কিন্তু বাকি যারা ছিল তারা তো নিশ্চয়ই কোনো কিছুর ঘ্রাণ নিয়েছে, তাই তারা অস্বাভাবিক হয়ে গিয়েছিল। এরপরই রামকৃষ্ণ লক্ষ্য করে লক্ষ্মী কিছু প্রজাপতিকে অনুসরণ করে বিভ্রান্তের মতো যেতে থাকে। সে তখন লক্ষ্মীর পিছু নিলে দেখতে পায় প্রজাপতিগুলো একটি গাছকে কেন্দ্র করে ঘুরছে, আর সেটা দেখে লক্ষ্মী জ্ঞান হারিয়ে ফেলে। এরপরই রামকৃষ্ণ লক্ষ্মীকে নিয়ে জঙ্গলের মধ্যে একটা বাসায় নিয়ে আসে। সেখানে প্রথম দৃশ্যের সেই বীরাম্মাকে দেখা যায়। রামকৃষ্ণ লক্ষ্মীকে বীরাম্মার ঘরে নিয়ে আসে। সে তখন লক্ষ্মীকে মেডিসিন দেয়। তখনই রামকৃষ্ণ সেখানে রক্তমাখা পাথর পায়, যেটা দিয়ে তাকে গ্রামবাসীরা আক্রমণ করেছিল। কিন্তু এই রক্তের স্যাম্পল নিয়ে এই বীরাম্মা করবে কি? রামকৃষ্ণ এই বিষয়ে প্রশ্ন করলে বীরাম্মা তাকেই উল্টো আক্রমণ করে। লোকটা বলে ওই গাছের আশেপাশে যে বায়ু থাকে সেটাই নিঃশ্বাসে প্রবেশ করে স্মৃতি নষ্ট করে দেয়। এরপর লোকটা রামকৃষ্ণকে ঘরসহ আগুন লাগিয়ে দিতে যায়, কিন্তু সে লক্ষ্মীকে নিরাপদ জায়গায় রাখে। তখনই রামকৃষ্ণ লোকটিকে মেরে লক্ষ্মীকে সাথে নিয়ে গাড়িতে করে পালিয়ে আসে। এরপর তারা গ্রামে প্রবেশ করলে দেখা যায় সকল গ্রামবাসী সেই বায়ুতে আক্রান্ত হয়ে গেছে। রামকৃষ্ণ দেখে সকলে সেই গাছের দিকেই যাচ্ছিল। তখন বীরাম্মা রামকৃষ্ণকে বাধা দিতে আসলে বীরাম্মাকে সহ পুরো গাছকেই পুড়িয়ে ফেলে সে। তখনই গ্রামের সকল মানুষ হুঁশ ফিরে পায়। পরদিন সকালেই প্রাসাদের দৃশ্য দেখানো হয়, যেখানে রামকৃষ্ণ, লক্ষ্মী ও রাজা বসে আছে। যেখানে রাঘবতী এসে গতকাল রাতের ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করে, কারণ রাঘবতী সেই সময় শ্রীসাইলামে ছিল। রামকৃষ্ণ বলে গ্রামের সমস্যার সমাধান হয়ে গেছে। জঙ্গলের একটা গাছ মানুষের স্মৃতি নষ্ট করে দেয়। এটির প্রভাবেই সকল জীবজন্তু ছিল। জঙ্গলের মধ্যে একজন লোক ছিল, সে কোনো শ্রমিকই ছিল না, কোনো ছদ্মবেশী ছিল। আমি আক্রান্ত না হয় সে আমার রক্ত পরীক্ষা করে, আর সবাইকে দেবতার অভিশাপ বলে বোঝানোর জন্য সে প্রতি পূর্ণিমাকে টার্গেট করত। গতকাল সেই ছদ্মবেশীও মারা গেছে। রাজা তখন রঘুপতিকে বলে আমি বীরাম্মার সম্পর্কে বিস্তারিত জানতে চাই। এরপর রাজা রামকৃষ্ণকে বলে আমার তোমার সাথে একান্তে কিছু কথা বলার আছে। এরপরই রাজা রামকৃষ্ণকে একান্তে বলে যে 1948 সালে আমি চেয়েছিলাম এই ইউনিয়নে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে, কিন্তু মানুষের ভয় ছিল যে হায়দ্রাবাদ হয়তো পাকিস্তানের হয়ে যাবে, তাই তারা আমাকে শান্তিতে থাকতে দেয়নি। ঠিক যখন আমি ভেবেছিলাম সব শেষ, ঠিক তখনই সর্দার বল্লভভাই পাটেল এসে উপস্থিত হলেন। ঠিক যেমন তুমি এখন হাজির হয়েছ, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সমস্যা সবসময় আসতেই থাকে, একটা গ্রাম থেকে আর একটা আমার নিজের বাড়ি থেকে। আমার ছেলের নাম মহাদেব। উচ্চশিক্ষার জন্য তাকে লন্ডনে পাঠিয়েছিলাম। সে ফিরে এসে একজন আদিবাসী মেয়েকে বিয়ে করে, যার সাথে নাকি তার ছোট থেকেই সম্পর্ক ছিল। তারপরে একদিন হঠাৎ করেই আমি একটি মেসেজ পেলাম যে আমার ছেলে মারা যাচ্ছে। আমার কাছে তার শেষ কথা ছিল দুর্গের পূর্ব দিকে। আমাকে কানে কানে সে এতটুকুই বলতে পেরেছিল। গত 25 বছরে আমরা কোনা কোনা খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু সেখানে তো কিছুই খুঁজে পাইনি। আর এর পরই দেখা যায় কয়েকটা দিনের মধ্যে এই গ্রামটি নিমজ্জিত হয়ে যায়। মানুষ মারা যেতে থাকে, পাগল হতে থাকে। আচ্ছা রামকৃষ্ণ, তুমি কি এটা খুঁজে বের করতে পারবে আমার ছেলে সেদিন আমাকে কি বলতে চেয়েছিল? তো এরপরে রামকৃষ্ণ প্রাসাদের একজন নারী কর্মীকে জিজ্ঞাসা করে রাজপুত্রের কি কোনো ছবি আছে? তখন মেয়েটি তাকে একটা হলের সামনে নিয়ে আসে আর বলে এখানেই রাজপুত্রের ছবি আছে। রামকৃষ্ণ রুমে প্রবেশ করে দেখে রুমের অবস্থা জরাজীর্ণ। সেখানে সে তার মায়ের সাথে রাজপুত্র মহাদেবের ছবি খুঁজে পায়। এ কোন রহস্য? আর রামকৃষ্ণের মায়ের সাথেই বা রাজপুত্র মহাদেবের কি সম্পর্ক, সেটাই আমরা জানতে চলেছি। এরপর দিন সকালবেলা পুলিশ রামকৃষ্ণকে ডাকে। তার ওই পুড়ে যাওয়া গাছের কাছে দেখা করে। পুলিশ অফিসারের সাথে কথা বলার সময় রামকৃষ্ণ লক্ষ্য করে সেই রাস্তা দিয়ে কিছু লোক যাচ্ছে, যাদের বুকে একটা সংকেত আঁকানো। সেই সংকেত তার বুকেও কিছুটা আঁকানো রয়েছে। এরপরই রামকৃষ্ণ সেই জঙ্গলটা ঘুরে দেখতে থাকে। হঠাৎই সে লক্ষ্য করে তাকে কেউ অনুসরণ করছে, তাই সে লোকটিকে ধরতে গেলেও সে পালিয়ে যায়। এরপর পুলিশ অফিসার আর সে মিলে পাহাড়ি গ্রামে যায়। সেখানে গিয়ে সে গ্রাম প্রধানের সাথে দেখা করে। গ্রাম প্রধান জিজ্ঞাসা করে তারা এখানে কেন এসেছে আর তারা গাছকে কেন দায়ী করছে এসব কাণ্ডের জন্য। এসব দেবীর অভিশাপের কারণে হয়েছে। তখন রামকৃষ্ণ বলে এসব কোনো দেবীর অভিশাপ নয়, এগুলো মানব সৃষ্ট। এরপর সে বলতে থাকে গাছের মাধ্যমে বিষাক্ত গ্যাস ছড়িয়ে মানুষকে স্মৃতিভ্রষ্ট করা হয়েছে। এরপর সে রাজার ছেলে মহাদেবের ব্যাপারেও জিজ্ঞেস করে। গ্রাম প্রধান তখন মহাদেবের কথা শুনে অনেক রেগে যায়। এখন এই রাগের কারণ তো আমরা সামনেই জানবো। তো গ্রাম প্রধান মহাদেবের উপর রাগ করে তাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলে। তখন রামকৃষ্ণ তার প্রতিবাদ করলে গ্রামবাসীরা তাদের উপরই আক্রমণাত্মক হয়ে ওঠে, তাই তারা সেখান থেকে চলে আসে। এরপর রামকৃষ্ণ পুলিশকে জানায় রাজার নাতি অন্য কেউ নয়, বরং সে নিজেই। সে তো তার মার ছবি দেখেই বুঝে গিয়েছিল সেই রাজবংশেরই একজন। আসলে রাজা তো তাকে বলেছিল তার ছেলের বলে যাওয়া কথার অর্থ খুঁজে বের করতে, আর তার এক নাতি আছে তাকে খুঁজে বের করতে। তাই সে আজ পুলিশকে জানিয়েই দেয় যে সেই হচ্ছে রাজার নাতি। আর সে বলতে থাকে আমার বিশ্বাস 25 বছর আগে গ্রামের ওই বৃষ্টি আর মানুষের পাগল হয়ে যাওয়া কোনো না কোনো ভাবে কানেক্টেড, আর যে আমাকে ফলো করছে সেও নিশ্চয়ই এর সাথে কানেক্টেড। তখন পুলিশ জিজ্ঞেস করে কে তোমাকে
আমাকে ফলো করছে? তখন রামকৃষ্ণ বলে, রঘুপতির লোক আমাকে ফলো করছে। আমি তাকে প্রাসাদের পূর্ব দিকে দেখেছিলাম। যখন পুরো গ্রাম বিষাক্ত বায়ুতে আক্রান্ত হয়েছিল সেদিন রঘুপতি শ্রীসাইলামে ছিল। এর পরদিন যখন সে ফিরল তাকে অনেক শান্ত মনে হচ্ছিল, যেন সে আগে থেকেই সবকিছু জানে। যখন বীরাম্মা আমাকে মারার চেষ্টা করেছিল তখন সে লক্ষ্মীকে বাঁচিয়েছিল। কেন বীরাম্মা সবাইকে মরতে দিল, লক্ষ্মীকে বাঁচিয়েছিল? কারণ লক্ষ্মী রঘুপতির মেয়ে। বীরাম্মার ঘরে রঘুপতির খাওয়া সিগারেটের অংশও পাওয়া গিয়েছে। এরপরই প্রাসাদের দৃশ্য দেখানো হয়, যেখানে রাজা রামকৃষ্ণকে তার সন্তান মহাদেবের ব্যাপারে বলতে থাকে। রাজা বলে, মহাদেব ছোটবেলায় সেই পাহাড়ি মেয়ের সাথে ঘুরে বেড়াতো, আর সেই সময়ই তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। এরপর আমি বলি, তোমাকে তোমার রাজ্য আর ভালোবাসার মাঝে একটা বেছে নিতে হবে, তুমি কোনটা গ্রহণ করবে? তখন সে ভালোবাসাকে বেছে নেয় আর পাহাড়ে গিয়ে থাকতে শুরু করে। তখনই আমার নাতি জন্মগ্রহণ করে। সেই সময় তার শরীরে পাহাড়িদের দেবীর সংস্কৃতির মতে একটা চিহ্ন এঁকে দেওয়া হচ্ছিল, যেটা মহাদেবের পছন্দ ছিল না, তাই সে মানা করে। আর এতেই পাহাড়িদের নেতা রাগ হয়ে যায়। এরপর মেলার দিন রাতের বেলা তাকে প্রায় মৃত অবস্থায় দেখা যায়। দুর্গের পূর্ব দিক বলতে বলতে তখনই সে মারা যায়। আজ পর্যন্ত রঘুপতি আমার সন্তানের মতো আমার পাশে আছে। তখন রামকৃষ্ণ বলে, যেদিন শত শত মানুষ মারা গিয়েছিল সেদিন কোনো সাক্ষী ছিল কি? তখন রাজা বলে, একজন ছেলে ছিল সেখানে, আর এই সাক্ষী আর কেউ নয়, সেই পাগল যে বারবার রামকৃষ্ণের সামনে এসে অদ্ভুত অদ্ভুত সব কথা বলছে। এরপরই আমরা রঘুপতিকে দেখতে পাই, যে তার স্ত্রীকে হুমকি দিতে থাকে। সে বলে, 25 বছর ধরে তুই যেন হাঁটতে না পারিস সেই ব্যবস্থা করেছি, তোর মুখের ভাষাও কেড়ে নিয়েছি। এখন তুই দেখ রামকৃষ্ণের অবস্থাও এমন করব কিনা। যদি ভালো চাস কাউকে কিচ্ছু বলবি না, আমি সকল ক্ষমতা পেতে চাই। তো তখনই আড়াল থেকে লক্ষ্মী বুঝতে পারে তার বাবা তার মাকে অত্যাচার করছে। এরপর রঘুপতি সেই মন্দিরে যায়, যেখানে সে বলে, এই পূর্ণিমার রাতে সবার সকল প্রশ্নের শেষ হতে চলেছে। এই পূর্ণিমার রাতে সবাইকে মেরে দিব, সব শেষ করে দিব। তখনই দেখা যায় দেয়ালের আড়াল হতে বীরাম্মা বেরিয়ে আসে, অর্থাৎ বীরাম্মা সেদিন মারা যায়নি। এরপর দিন সকালে সেই পাগলকে ধরে আনা হয়, যার সাথে রামকৃষ্ণের মন্দিরেও দেবতলা পাহাড়ে দেখা হয়েছিল। তখন তাকে ইলেকট্রিক শক দিয়ে তার স্মৃতি ফেরানো হয়। এরপরই আমরা জানতে পারি লোকটার নাম দেব। এরপর রামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করে, যেদিন গ্রাম প্লাবিত হয়েছিল অর্থাৎ অনেক বৃষ্টি হয়েছিল সেদিন কি তুমি সেখানে ছিলে? তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে দেব বলতে থাকে, সেদিন অনেক বৃষ্টি হয়েছিল, অ্যাসিড বৃষ্টি, অনেক মানুষ আমার চোখের সামনে মারা গিয়েছিল। সেদিন তুমিও ছিলে সেখানে, তোমার নামকরণ অনুষ্ঠান ছিল সেদিন। সেদিন যখন তুমি মন্দিরের পুকুরে গোসল করছিলে তখনই বুঝেছিলাম তুমি মহাদেবের সন্তান। এরপরই তারা মন্দির থেকে বের হয়। লক্ষ্মী বলে, যত বড় বিপদ আসুক না কেন আমরা একসাথে মোকাবেলা করব। আমার এই কথা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এর মাধ্যমে তাদের দুজনের ভালোবাসা এখানেই শুরু হয়। এরপর রামকৃষ্ণ ও দেব মন্দিরে আসে। রামকৃষ্ণ পুরোহিতকে জিজ্ঞাসা করে দুর্গের পূর্বে কোনো গুরুত্বপূর্ণ জায়গা আছে কিনা। পুরোহিত বলে, সেখানে অনেক পুরনো একটা কুয়ো আছে। এরপরই রামকৃষ্ণ সেই কুয়োর নিকটে যায় এবং কুয়োতে প্রবেশ করে। তখনই কেউ রাজাকে এই খবরটা জানিয়ে দেয়। রামকৃষ্ণ তখন কুয়োর দেয়ালে একটা ইটে তার নাম লেখা দেখতে পায়। সে তখন ইটটি সরালেই সেখান থেকে একটা ব্যাগ খুঁজে পায়। এরপরই সে প্রাসাদে ফিরে গিয়ে ব্যাগটা রাজাকে দেখায়। সেই ব্যাগে কিছু পেপার ছিল। তো এরপরই রাজা সেগুলো রামকৃষ্ণকে লকারে সুরক্ষিতভাবে রাখতে বলে। সেই রাতেই কিছু মুখোশধারী লোক ওই কাগজগুলো নেয়ার জন্য প্রাসাদের রামকৃষ্ণকে আক্রমণ করে এবং সেগুলো নিয়ে যায়। পরবর্তী দৃশ্যে সেই মুখোশধারী লোকগুলোকে দেখা যায়, তারা রামকৃষ্ণের সামনেই ছিল। রামকৃষ্ণ তখন তাদের নেতার উদ্দেশ্যে বলে, আমি যখন তোমার অতীত সম্পর্কে জেনেছি তখন আমি কি এটা বুঝতে পারবো না যে তুমি আমার থেকে পেপার ছিনিয়ে নিতে আসবে? আর কতদিন মুখোশের আড়ালে থাকবে রঘুপতি? রঘুপতি তখন বাকি লোকগুলোকে নির্দেশ দেয় তাকে মারার জন্য। আর ঠিক তখনই আড়াল থেকে বের হয়ে আসে রাজা আর বলতে থাকে, তোমার সাহস হয় কি করে আমার নাতিকে মারার? আসলে এই সবকিছু রাজা আর রামকৃষ্ণ মিলেই প্ল্যান করেছিল আসল কালপ্রিটকে ধরার জন্য। এরপরই রঘুপতি বলতে শুরু করে, 25 বছর আগে আমি মহাদেবের সাথে পাহাড়ে যাই। তখন মহাদেব বলে এই জায়গাটা হায়দ্রাবাদের জন্য দেয়া হবে। এরপর সে আজম খানকে নিমন্ত্রণ করে, যেখানে সে বলে আমাদের দেশের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর, কিন্তু পানির অভাবে তারা কৃষি কাজ করতে পারে না। আমি এখানে কৃত্রিম বৃষ্টি তৈরি করব ক্লাউড সিডিং এর মাধ্যমে। আমি এটা শিখেছি আমেরিকা থেকে, তাহলে আমরাও চেষ্টা করতে পারি। আর আমি এই ফর্মুলা সম্পর্কে জানি। এই ফর্মুলাকে বলে ভারুনা। ভারুনা এটার শেষ পর্যায়ে। আমার এই পরীক্ষার জন্য আপনার উড়োজাহাজ লাগবে আর একটা ল্যাবের প্রয়োজন হবে। আমরা উড়োজাহাজের মাধ্যমে ফর্মুলা মেঘের সাথে দিয়ে দিব আর এর কিছুক্ষণ পরই বৃষ্টি হবে। আমাকে একটা সুযোগ দিন স্যার, এটা আমাদের দেশের কৃষকদের অনেক সাহায্য করবে। তখন আজম বলে সে মহাদেবের পাশে থাকবে, সে যেন এগিয়ে যায় তার পরিকল্পনা মাফিক। এর 1 সপ্তাহ পর আজম খান রঘুপতিকে গোপনে দেখা করতে বলে আর তার কাছ থেকে মহাদেবের ক্লাউড সিডিং ফর্মুলা চায়। এর বিনিময়ে সে তাকে নারামালার মালিক করে দেওয়ার
তার অফার করে। এরপর তার অ্যাসিস্ট্যান্ট জোসেফ ওরফে ভিরাম্মাকেও হাত করে নেয়। এরপর একজন এসে বলে উত্তরের বাসায় আগুন লেগে গেছে। সেখানে রাজা চলে গেলে রাঘুপাতিও ভিরাম্মা রওনা হয়। তখনই আজম পাকিস্তানের একজনকে ফোন দিয়ে বলে আমাদের মিশন সফল হওয়ার আগেই একজন তা নষ্ট করে দিয়েছে। অর্থাৎ তারা গাছের মাধ্যমে মানুষকে এফেক্টেড করার বিষয়ে বলছিল। তখন আজম খান 2 সপ্তাহ সময় চায় সবকিছু ঠিক করার। আর যেদিন বৃষ্টিতে মানুষ মারা গিয়েছিল সেদিন একজন প্রত্যক্ষদর্শী ছিল সেখানে, যে আর কেউ নয়, রামকৃষ্ণর মা। এরপরই প্রফেসর রামকৃষ্ণের মাকে গ্রামে নিয়ে আসে। সেখানেই তার মাকে তার বাবার সমাধি দেখায়। এরপর রামকৃষ্ণ সকল ঘটনা খুলে বলে। দৃশ্য চলে যায় অতীতে। মহাদেবের এক্সপেরিমেন্টের দিন দেখানো হয়, যেখানে এক্সপেরিমেন্ট প্ল্যান মাফিক না হলে মহাদেব অস্থির হয়ে পড়ে। তখন আজম খান বলে চিন্তা করো না, সবকিছুই প্ল্যান মতো হচ্ছে। জোসেফ ফর্মুলায় আলাদা কেমিক্যাল মিশিয়ে দিয়েছে। এখন স্বাভাবিক বৃষ্টি হবে না, অ্যাসিড বৃষ্টি হবে। আমরা ক্লাউড সিডিং এর ফর্মুলা চাই। আমার পাকিস্তানের জন্য এটা প্রয়োজন। হায়দ্রাবাদকে পাকিস্তান বানানোর জন্য তাদের হাতিয়ার আমি তোমার ফর্মুলায় দিয়ে দিয়েছি। দুর্গের পূর্ব দিকে কোনো গুরুত্বপূর্ণ জায়গা আছে, আর এরোপ্লেনটি এখন পাহাড়ের এলাকায় আছে। তুমি আমাকে তোমার ফর্মুলা দাও, নয়তো গ্রামবাসীরা অ্যাসিড বৃষ্টিতে পুড়ে মারা যাবে। মহাদেব সেই ফর্মুলা না দিলে তারা সেই কেমিক্যাল সহ ক্লাউডে দিয়ে দেয়। তখন মহাদেব বলে আমি যদি এই ফর্মুলা আপনাকে হাতে তুলে দিই, সেটা আমার দেশের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন আপনারা। আমি সেটা কিছুতেই হতে দিব না। এরপরই মহাদেব গ্রামবাসীকে বাঁচানোর জন্য গাড়ি নিয়ে রওনা হয় দেবথলা পাহাড়ের উদ্দেশ্যে। কিন্তু সে পৌঁছানোর আগেই বৃষ্টি শুরু হয়ে যায়। রামকৃষ্ণের মা চোখের সামনে শত শত মানুষকে মারা যেতে দেখে, আর এ কারণেই রামকৃষ্ণের মা বৃষ্টিকে ভয় পেত। এরপরই মহাদেব স্ত্রী সন্তানকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। এরপর সে দুর্গের পূর্বের সেই কুয়োর ফর্মুলা আর সমস্ত প্রমাণ রাখে। পরে বাসায় ফেরার পথে রঘুপতি মহাদেবকে হত্যা করে ফেলে। এরপরে দৃশ্য চলে আসে বর্তমানে, যেখানে পাহাড়ের মানুষ রামকৃষ্ণকে সম্মান করে। রামকৃষ্ণ বলে রাথাম্মা ও মাস্টার মশাই আমাদের কাছে একটা তথ্য বলতে চেয়েছে। দেবথলা পাহাড়ের মাঝে রাঘুপাতিরা তাদের অস্ত্র লুকিয়ে রাখত। রাথাম্মা আর মাস্টার মশাই কোনোভাবে সেটা বুঝতে পেরেছিল যে ভিরাম্মা নৌকায় কিছু একটা লুকিয়ে রাখে, তাই সে হাতে আঘাত করে অর্ধেক নৌকা আঁকিয়েছিল। এটা দ্বারা সে অর্ধচন্দ্রের রাতের কথা বোঝাতে চেয়েছিল। আর মাস্টার মশাইও আমাকে অর্ধচন্দ্রের রাতে নদীর পাড়ে দেখা করতে ডেকেছিল। আর সেদিন আমি রাঘুপাতি ও তার লোকজনকে নৌকা নিয়ে যেতে দেখি। এরপর রাঘুপাতিরা যখন বুঝতে পারে তাদের পরিকল্পনা সম্পর্কে কেউ জেনে ফেলেছে, তখন তারা রাথাম্মা ও মাস্টার মশাইয়ের স্মৃতি নষ্ট করে দেয়। রাজামশাই তখন রামকৃষ্ণকে বলে এখন আমরা কি করব? তখন রামকৃষ্ণ বলে দেবথলা পাহাড়ের মেলা আবারও শুরু করা হোক। এরপর 25 বছর আগের মেলা আবারও শুরু করা হয়। সেখানে নাচ গান আরতির মাধ্যমে গ্রামবাসীরা আনন্দ উৎসব পালন করতে থাকে। তখনই সেখানে আজম খান আসে। তিনি রামকৃষ্ণকে বলে আমি তোমাকে চালাক জানতাম, কিন্তু তুমি তো আমার চিন্তার থেকেও বেশি চালাক। কিন্তু রামকৃষ্ণ মানুষের চালাক হওয়ার লিমিট থাকা উচিত। এরপরই দেখা যায় একটা বাচ্চার উপর বন্দুক তাক করে আজম খানের লোক। তখনই রামকৃষ্ণ বাচ্চাটিকে ছেড়ে দিতে বললে আজম বলে আমি এই বাচ্চাটাকে ছেড়ে দিব, এখানে সকলকে ছেড়ে দিব। আমি শুধু মহাদেবের ওই ক্লাউড সিডিং এর ডকুমেন্টস চাই। তখন রামকৃষ্ণ মন্দিরের ভেতরের দিকে ইশারা করে আর বলে ওইখানেই আছে ডকুমেন্টস। এরপরই আজম খান ও তার লোক মন্দিরের বেদি ভেঙে ফর্মুলা দেখতে পায়। আজম খান তখন বুঝতে পারে এটা আসল ফর্মুলা নয়, এটা স্মৃতি নষ্ট করার ফর্মুলা। তখনই ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যেখানে রামকৃষ্ণ রঘুপতির লোকজনকে আটক করে। সেখানে সে অনেক ফর্মুলা দেখতে পায়, কিন্তু সেগুলো ছিল সবই গাছের বিষাক্ত ফর্মুলা। এরপরই রামকৃষ্ণ লক্ষ্য করে নৌকায় দড়ি বাঁধা। সে তখন দড়িতে টান দিলেই পানির নিচ থেকে একটা বক্স ভেসে ওঠে। সেই বক্সে সে বিষাক্ত গ্যাসের অ্যান্টিডট পায়। এরপরই সে সকল ফর্মুলা বাজেয়াপ্ত করে এবং ফাঁদ তৈরি করে। এরপরই দৃশ্য চলে আসে বর্তমানে, যেখানে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ দোষীরা সকলেই মন্দিরের ভেতরে থাকা ওই বিষাক্ত গ্যাসের কারণে এবার স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। তখনই কেউ একজন বলে ছোটবেলায় বাবা গীতা পাঠ করে শোনাতো। সেখানে বলা হয়েছিল যখনই খারাপ ব্যক্তিরা পৃথিবীতে অন্ধকার ছড়াবে, তখনই পৃথিবীতে রাম আসবে অন্ধকার দূর করার জন্য। যারা স্মৃতিভ্রষ্ট হয়েছিল তাদের মাঝেই কোনো পরিবর্তন হয়নি। রাজ্যে আগের মতো সুখ ফিরে এসেছে। শ্রীসাইলাম প্রজেক্ট সম্পূর্ণ হয়েছে। কৃষ্ণ নদী আগের গতি ফিরে পেয়েছে। এটা আমার কাছে রামকৃষ্ণর সাথে একটা গল্প নয়, এটা আমার জীবনের অসাধারণ অভিজ্ঞতা। এই জন্য আমি এই গল্প একটা বইয়ে রেকর্ড করছি। আর আমার এই বইয়ের নাম বিখ্যাতা কাবি। আর আমরা এতক্ষণ সেই গল্পের কাহিনীই জেনেছি। তো এরপরই দিল্লি থেকে একজন ফোন করে রামকৃষ্ণকে আর বলে তোমার জরুরি একটা কাজ রয়েছে, তাড়াতাড়ি দিল্লির জন্য রওনা হও। অর্থাৎ বোঝাই যাচ্ছে রামকৃষ্ণর এই যাত্রা চলতেই থাকবে। তো এরই সাথে আমাদের আজকের গল্পটিও এখানেই শেষ হয়ে যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।